আরে সুন্দরী দেখি রাগও করতে জানে। আয়না মিথিলার হাতে হালকা করে একটা বাড়ি দিয়ে বলল। তুই হঠাৎ করে মারলি কেন? আমি কত ভয় পেয়েছিলাম জানিস? মিথিলা খিলখিল করে হেসে জবাব দিল। মারলে যদি ভয় বা ব্যথাই না পাস তাহলে মেরে লাভ কি? আয়নার নাকের পাটা ফুলিয়ে মিথিলার হাতে আর একটা থাপ্পড় দিল, কিন্তু মিথিলার হাসি কমলো না। আয়নাকে ভয় পাওয়াতে পেরে সে বিশ্ব জয় করেছে এমন একটা ভাব নিচ্ছে। আয়না জিজ্ঞাসা করলো। তোর ফ্রেন্ড দীপ কই? মিথিলা হাসি থামিয়ে মুখ কুঁচকে বলল। ওই যে দেখ, আইতাছে রাজার বাচ্চা। বেটা আস্ত একটা বজ্জাত। ওর জন্য প্রতিদিন আমার দাঁড়ানো লাগে, কিন্তু বেটার খোঁজই পাওয়া যায় না। আজকেও নামে না। পরে ওর বাসায় গিয়া টাইন্না নিয়ে আসছি। দীপ ধূপ করে নিজের ব্যাগটা টেবিলে রেখে দুঃখী দুঃখী কণ্ঠে বলল। মিথিলা পেতনি, তোর জন্য আমি চুলে ভালো করে জেল লাগাতে পারি নাই। আরেকটু পরে আইলে কি হইতো? চুলটাও তো ঠিক মতো সেট করতে পারলাম না। মিথিলা রাগী রাগী কণ্ঠে বলল। লবা রাখ তোর জেল। এমনিতেই তো চুল তোর কাউয়ার বাসা, জেল দিয়ে কি পার্মানেন্ট কাউয়ার বাসা বানাইতে চাস? এতই যখন সাজুগুজুর শখ, ভোর থেকে শুরু করতে পারো না? পড়ে পড়ে ঘুমাবা, আবার কোচিংয়ে আসার আগ মুহূর্তে সাজবা, তা তো হবে না মনু। কথায় না পেরে দীপ ফেসটাকে দুঃখী করে বলল। তুই একটুও ভালো না মিথিলা পেতনি। মিথিলা বলল। ওইটা আমি জানি, তোর ক লাগবো না। এদের ঝগড়া দেখে মিটমিট করে হাসছে আয়ানা। সে হাসি চাপিয়ে টপিক ঘোরানোর জন্য বলল। এখানে সবাই দেখি গ্রুপ আকারে থাকে, তোরা কোনো গ্রুপে নাই? মিথিলা মাছি তাড়ানোর ভঙ্গিমায় হাত নাড়িয়ে বলল। আরে না, আমাদের দুজনের সহজে কারোর সাথে বনে না। আর আমরা কারোর আন্ডারে চলতে পছন্দ করি না, নিজের মন মতো চলি। কিন্তু কোনো গ্রুপে গেলে দেখা যায় তাদের মন রক্ষা করে চলতে হয়। আরও অনেক ঝামেলা আছে। এই যেমন দেখ, ওই যে ফার্স্ট আর সেকেন্ড বেঞ্চে যে কজন আছে তারা সব ব্রিলিয়ান্টের দল। একদম কর্নারে যে ছেলেটা বসে আছে ও সবচেয়ে ব্রিলিয়ান্ট, তাই ওর সাথে মেশার জন্য বাকিরা সারাক্ষণ ওরে তেল মারে, যা আমাদের পক্ষে সম্ভব না। আর আমরাও এত ব্রিলিয়ান্ট না, আমরা আমাদের মতো থাকি। যারা ভাব দেখায় না তাদের সাথে টুকটাক কথা বলি। কথা বললেই বোঝা যায় কে ফ্রেন্ডশিপ করতে ইচ্ছুক, মিশতে ইচ্ছুক। যেমন তোকে দেখে অন্যরকম লেগেছে, তাই প্রথম দিনই ফ্রেন্ডশিপ করলাম। এখন পরবর্তীতে যদি অন্যরকম হয়ে যাস, তখন দেখা যাবে আমরা দুজনও তোর থেকে ধীরে ধীরে দূরে চলে যাব। জানিস, আমার আর দীপের বন্ধুত্বে একটা বিশেষ জিনিস আছে। আমরা প্রচুর ঝগড়া করি, সারাদিনই বলতে গেলে ঝগড়া করি, কিন্তু দিন শেষে আমরা একে অপরের বেস্তু। সেই ছোট থেকে আমরা এমন, ঝগড়া করে ব্রেকআপ করি, আবার তার 2 মিনিটের মাথায় প্যাচআপ হয়ে যায়। মিথিলার কথায় মৃদু হাসলো আয়ানা। এর মাঝে দীপ এগিয়ে এসে মিথিলাকে উদ্দেশ্য করে বলল। জান, ইমোশনাল হয়ে গেলাম তোর কথায়। দেখছস আমি কত ভালো, তুই নিজেই শিকার গেলি। আমার খুব কান্না পাচ্ছে, আয় গলা জয়রা কাঁদি। মিথিলা মুখ ঝামটা মেরে বলল। দ্বীপের বাচ্চা দূরে যা। দীপ দাঁত কেলিয়ে বলল। বিয়ে হলো না আর বাচ্চা? অবশ্য তোর কারণেই তো মেয়ে পটাতে পারি না, নাহলে এতক্ষণে বিয়ে করে বাচ্চার বাবা হয়ে যেতাম। মিথিলা আয়ানারকে টপকে দীপের হাতে জোরে একটা চিমটি দিয়ে বলল। রাগাবি না একদম, বলে দিলাম। কিন্তু দীপ তো দীপই, সে এটা ওটা বলে মিথিলাকে রাগিয়ে দিতে লাগলো। আয়ানার ভীষণ ভালো লাগলো তাদের এই বন্ধুত্ব দেখে। মনে পড়ে গেল কলেজ ফ্রেন্ড রিয়ার কথা। মেয়েটা তাকে অনেক ভালোবাসতো। গরিব হলেও কি হবে, মেয়েটার মন অনেক বড়। আয়নার হুট করে ইচ্ছা জাগলো রিয়ার সাথে দেখা করার। সে ভাবলো আদ্রিসকে বলে দেখবে। রিয়ার বাড়ি সে চেনে, যদি আদ্রিস তাকে নিয়ে যায়। না জানি মেয়েটা কেমন আছে। রাত 1টা বাজে। আয়না এখনো পড়েই যাচ্ছে দেখে মুখ দিয়ে একটা চো জাতির শব্দ বের হলো আদ্রিসের। আগামীকাল কোচিংয়ে তার প্রথম পরীক্ষা, সেই উপলক্ষে সে পড়েই যাচ্ছে। আদ্রিস বোঝে না সে এত কি পড়ে, এমন না যে তার পড়া হয়নি। আদ্রিস নিজে পড়া ধরেছে, করতে দিয়েছে। আয়না মোটামুটি সবটাই পেরেছে, তারপরও সে একই জিনিস বারবার পড়ছে দেখে বিরক্ত হলো আদ্রিস। সে ভেবেছিল আয়না পড়া চোর হবে, কিন্তু এখন বুঝতে পারছে এই মেয়ে অতিরিক্ত পড়ুয়া। সে আয়নার সামনে গিয়ে তার বইটা বন্ধ করে দিল। আয়না পড়া শেষ করছে না দেখে সে এতক্ষণ সোফায় বসে কিছু ফাইল চেক করছিল, কিন্তু এই মেয়ে ওঠার নামই নাই দেখে নিজেই উঠে এসে বই বন্ধ করলো। বই বন্ধ করায় অবাক হলো আয়ানা। চোখ বড় বড় করে আদ্রিসের দিকে তাকালো। আদ্রিস কপাল কুঁচকে গম্ভীর গলায় বলল। কি সমস্যা? একই জিনিস বারবার কেন পড়ছো? যা পারো তাই এনাফ, আর পড়ার দরকার নেই। এখন ঘুমাতে চলো, অনেক রাত হয়েছে। বাকিটা সকালে আবার দেখে নিও যদি ইচ্ছে হয়, ওকে? আয়না মুখটা নিমিষেই কাদো কাদো হয়ে গেল। সে মোটামুটি ভালো প্রিপারেশন নিয়েছে তা ঠিকই,
তবে যতবারই কালকের এক্সাম দিতে হবে কথাটার মাথায় আসছে ততবারই তার মনে হচ্ছে সে সব ভুলে গেছে। অনেক বেশি নার্ভাস সে। আর মিথিলার কাছে ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের কথা শুনে তার মনে হয়েছে সে ওদের ধারে কাছেও যেতে পারবে না। তবে সে চায় নিজের বেস্টটা দিতে। আদৃশ হয়তো আয়ানার মনের কথাগুলো ধরে ফেললো। সে আয়ানার সামনে চেয়ারে বসে বলল, তোমার হয়তো মনে হচ্ছে তুমি কিচ্ছু পারবে না বা তোমার কিছু মনে নেই। আসলে ব্যাপারটা কিন্তু তেমন না, তোমার সবটাই মনে আছে, কিন্তু ভয়ের কারণে তোমার এমনটা মনে হচ্ছে। তাই নিজের ভয়কে দূর করো। আমি তো তোমার পড়া নিলাম আর তুমি পেরেছো, তাহলে ভয়ের কি আছে? কালকেও দেখো পারবে। আর অন্যের সঙ্গে কখনো নিজের তুলনা করতে যাবে না। সবসময় এই কনফিডেন্স রাখবে যে আমি বেস্ট, আমি পারবই। দেখবে তুমি সব পারবে। এখন চলো তো ঘুমাবে। আর বেশি প্রেশার নিলে পরে দেখা যাবে মাথা হ্যাং হয়ে যাবে, আর যা পড়েছো না তাও ভুলে যাবে। আয়ানা সম্মতি জানিয়ে উঠে পড়ল। সে আসলে কনফিডেন্সের অভাবে ভুগছিল, যা আদৃশের কথায় বেড়ে গিয়েছে। আজও ঘুম ভাঙার পর আয়ানার হাত নিজের বুকের ওপর পেল আদৃশ। প্রতিদিনই এভাবেই থাকে। এই কদিনে আদৃশের অভ্যাস হয়ে গেছে এই জিনিসটা। সে আয়ানার মুখের দিকে তাকিয়ে আলতো হাসলো। মেয়েটাকে তার একেবারে আদুরে বাচ্চা লাগে। আদৃশ ধীরে ধীরে আয়ানার হাত সরিয়ে উঠে বসলো। আয়নার দিকে তাকিয়ে চিন্তা করলো, যদি মেয়েটা দেখতে পেত সে প্রতিদিন আমার বুকের ওপর হাত রেখে ঘুমায় তাহলে কি লজ্জাটাই না পেত। আদৃশ ফ্রেশ হয়ে এসে আয়নাকে ডেকে দিল। নিয়ম অনুযায়ী সব শেষে তাকে কোচিনে নিয়ে আসলো। কোচিনের সামনে গাড়ি থামতেই আয়না সিট বেল্ট খুলতে লাগলো নামার জন্য। আয়না নামবে এমন সময় আদৃশ তাকে ডেকে বলল, ভয় পাবে না, দেখবে পরীক্ষা ভালো হবে। এটা কোচিং টেস্ট, ওকে? এত চিন্তা করার কিছু নেই। ঠান্ডা মাথায় রিল্যাক্সও পরীক্ষা দেবে। আর আজকে আমি নিতে আসবো। আজ আমার তেমন কোনো প্রেশার নেই, ওকে? আয়না মাথা নেড়ে বেরিয়ে গেল গাড়ি থেকে। আদৃশ আয়নার যাওয়ার পানে তাকিয়ে রইল যতক্ষণ দেখা যায়। পরীক্ষা শেষে খাতা জমা দেওয়ার পর আয়না মাথায় একটা গাঁটটা মারল মিথিলা। আয়না মাথা ডলতে ডলতে মিথিলার দিকে চোখ গরম করে তাকালো। মিথিলা দাঁত কেলিয়ে বলল, কিরে, একদম ফাটিয়ে পরীক্ষা দিলে দেখি। বাহ বাহ। এর মধ্যে দীপও এগিয়ে এলো। মিথিলার সাথে তাল মিলিয়ে বলল, হয়, ঠিক বলছস। ঝাঁকানাকা এক্সাম দিচ্ছে, কিন্তু গার্ডটা ভালো পড়ে নাই রে, নাইলে ভালো করে দেখতে পারতাম। আয়না দীপ আর মিথিলার কথায় মিষ্টি হেসে বলল, আলহামদুলিল্লাহ, এক্সাম ভালোই হয়েছে রে। তোদের কেমন হয়েছে? মিথিলা বলল। মোটামুটি, বেশি ভালোও না আবার খারাপও না। আর দীপ দুঃখী দুঃখী মুখ করে আয়নাকে উদ্দেশ্য করে বলল, আমারও মোটামুটি হয়েছে, কিন্তু গার্ডটা একটু ভালো পড়লে তোরটাও ভালো করে দেখতে পারতাম আর ফাটাইয়া পরীক্ষা দিতাম। দীপের এক্সপ্রেশন দেখে আয়না আর মিথিলা দুজনেই হেসে দিল। এই কদিনে আয়না দীপের সাথেও ভালো বন্ধুত্ব হয়ে গেছে। দীপের আচার আচরণে সে বুঝেছে দীপ অনেক ভালো ছেলে, কিন্তু একটু দুষ্টু। আয়না দীপ আর মিথিলার সাথে কথা বলতে বলতে নিচে নামলো। তার এক পাশে দীপ আর এক পাশে মিথিলা। নিচে নামতে মিথিলা দীপকে আয়নার সাথে দাঁড়াতে বলে চিপস কিনতে দোকানে গেল। আয়না চারপাশে একবার চোখ বোলালো আদৃশ এসেছে কিনা দেখার জন্য, কিন্তু আদৃশকে দেখতে না পেয়ে দীপের সাথে গল্প করতে লাগলো। আদৃশ কোচিনের সামনে এসে গাড়ি থামালো। তার আসতে বোধ হয় একটু লেট হয়েছে বুঝতে পেরে দ্রুত চারপাশে আয়নাকে খুঁজতে লাগলো, কিন্তু সামনের দিকে চোখ যেতেই চোয়াল শক্ত হয়ে গেল আদৃশের। আয়না একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে দেখে রাগে চোখ লাল হয়ে গেল তার। কই, তার সাথে কথা বলার সময় তো ঠিকভাবে নজরও মেলায় না, আর এইখানে বাইরে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। আদৃশের মনে হচ্ছে কেউ তার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে। তার এমন কেন মনে হচ্ছে সে জানে না, আর এই মুহূর্তে জানতেও চাচ্ছে না। তার শুধু মনে হচ্ছে ওই ছেলেটার কাছ থেকে আয়নাকে সরাতে পারলে বুঝি তার শান্তি লাগবে। আদৃশ গাড়ি থেকে বেরিয়ে ধূপধাপ পা ফেলে চলল আয়নার কাছে। হঠাৎ হাতের টান পড়ায় হতভম্ব হলো আয়না। সামনে তাকিয়ে আদৃশকে দেখে অবাক হলো সে। আদৃশ এক মনে তার হাত ধরে গাড়ির কাছে নিয়ে যাচ্ছে। হাত অনেক শক্ত করে ধরায় ব্যথা পাচ্ছে সে। আয়নার কেন যেন মনে হচ্ছে আদৃশ কোনো কারণে অনেক রেগে আছে। তাই সে কোনো শব্দ বা বিরোধ না করে আদৃশের সাথে চলতে লাগলো। আদৃশ গাড়ির দরজা খুলে দিতে আয়না ভেতরে ঢুকে গেল। আদৃশ দরজা লক করে নিজের ড্রাইভিং সিটে চলে আসলো। অন্যদিকে এখনো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে দীপ। সব কিছু তার মাথার ওপর দিয়ে গেল। আর মিথিলা হঠাৎ হওয়া কাণ্ডে টাসকি খেয়েছে। সে চিপস নিয়ে আসছিল, এর মাঝে আয়নার হাত ধরে নিয়ে গেল একটা যুবক। সে দীপের কাছে এসে দীপের কাঁধে বাড়ি দিতেই হুঁশ ফিরল দীপের। মিথিলা দীপকে বলল, দোস্ত, ওই হ্যান্ডু ছেলেটা কে রে? আর আয়ানাকে এভাবে নিয়ে গেল কেন? দীপ কাঁধ উঁচিয়ে ঠোঁট উল্টে বলল, কি জানি, আমার তো সব মাথার উপর দিয়ে গেল।
হতে পারে আয়নার ভাই অথবা পরিচিত কেউ। দেখলি না আয়নার সাথে চুপচাপ হয়ে গেল। মিথিলা দীপের দিকে তাকিয়ে বলল। হবে হয়তো কেউ। সে দীপের হাতে চিপসের প্যাকেটটা ধরিয়ে দিয়ে 2 হাতে মুখ ঢেকে বলল। দোস্ত, আমি না ক্রাশ খাইছি। দীপ বাঁকা চোখে তাকিয়ে বলল। তুই তো উঠতি বইতে ওর উপর ক্রাশ খাইতে থাকস, এখন আবার কার উপর খাইলি? মিথিলা লজ্জা লজ্জা ভাব করে বলল। ওই ছেলেটার ওপর যে আয়ানাকে নিয়ে গেল। ইস, কি হ্যান্ডু ছেলেটা। হুদাই রাখ তোর সব ফাউল প্যাচাল মাইয়া। দীপ কথাটা বলে একটু আগালো রিস্কা ঠিক করার জন্য। মিথুও মুখ গোমরা করে দীপের পিছু নিল। মনোযোগ সহকারে কার ড্রাইভ করছে আদৃশ। আয়না বারবার কোনা চোখে আদৃশকে পর্যবেক্ষণ করছে। গাড়িতে ওঠার পর থেকে একবারও আদৃশ তার দিকে তাকায়নি, না কোনো কথা বলেছে, চুপচাপ ড্রাইভ করছে। কোনো কারণে চোখ মুখ লাল হয়ে আছে তার, তাই কিছুক্ষণ পর পর দেখতে লাগলো আয়ানা। নিজেও কোনো কথা বলল না। বাড়ির সামনে গাড়ি থামায় নামতে নিল সে। ছেলেটা কে ছিল? আদৃশের গম্ভীর কণ্ঠে পা জোড়া থেমে গেল আয়ানার। হঠাৎ কোনো ছেলের সম্পর্কে জানতে চাওয়া আদৃশের কথা মানে ঠিক বুঝে উঠতে পারল না সে। আদৃশের দিকে ঘুরে প্রশ্নবোধক দৃষ্টিতে চাইল। আয়ানার কাছ থেকে জবাব না পেয়ে আরও রেগে গেল আদৃশ। রাগে চেঁচিয়ে উঠল সে। কথা কেন বলছো না স্টুপিড? কে ছিল ছেলেটা? আদৃশের চেঁচানোতে ভয় কেঁপে উঠল আয়ানা। এই বাড়িতে আসার পর থেকে আজ প্রথম আদৃশকে এতটা রাগ করতে দেখল সে। ভয়ে তার চোখে পানি চলে আসলো। কিন্তু আদৃশ আরও রাগ করবে ভেবে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো। কোন ছেলে? আদৃশ জানে না তার এত কেন রাগ হচ্ছে। ইচ্ছা করছে আয়ানাকে তুলে আছাড় দিতে, কিন্তু আয়ানা ভয় পাচ্ছে দেখে নিজেকে শান্ত করলো আদৃশ। কপালে হাত ঘষতে ঘষতে বলল। যার সঙ্গে কোচিংয়ের নিচে দাঁড়িয়ে হা হা হে করছিলে, কে ছিল সেটা? আয়নার মুখটা হাঁ হয়ে গেল। সে নিজেই অবাক ভাব দূর করে মিনমিন করে বলল। ও দীপ, আমার সাথে পড়ে, আমার ফ্রেন্ড। আদৃশ নিজের রাগ নিয়ন্ত্রণ করে আয়নাকে বলল গাড়ি থেকে বেরিয়ে যেতে। আয়না দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসলো, দৌড়ে বাড়িতে ঢুকে গেল। তার মনে হচ্ছে এতক্ষণ তার দমটা আটকে ছিল। সে বুঝতে পারছে না দীপের সাথে কথা বলার জন্য আদৃশ এতটা রিয়্যাক্ট করলো কেন। আদৃশ গাড়ি থেকে বেরিয়ে গাড়ির গায়ে সজোরে আঘাত করলো, নিজের চুল খামচে ধরে বলতে লাগলো। কি হচ্ছে এগুলো আমার সাথে? ওকে একটা ছেলের সঙ্গে কথা বলতে দেখে এত রাগ হচ্ছে কেন আমার? ওর ছেলে বন্ধু থাকতেই পারে, ও তাদের সঙ্গে কথা বলতেই পারে, কিন্তু কিন্তু আমার সহ্য কেন হচ্ছে না? কেন সহ্য করতে পারছি না আমি? কেন কেন? নিজের রুমে অনবরত পায়চারি করছে আদৃশ। আসার পর থেকে এখন পর্যন্ত একবারও আয়ানা দেখা পায়নি সে। আর এতেই তার হাঁসফাঁস অবস্থা। লজ্জা বা সংকোচ বোধের কারণ কাউকে জিজ্ঞাসাও করতে পারেনি আয়ানার কথা। তবে সে জানে আয়না এই মুহূর্তে আনিকার রুমে ঘাপটি মেরে বসে আছে। আয়নার এরূপ ব্যবহারে প্রচুর রাগ হচ্ছে তার। ইচ্ছা করছে আশেপাশে সব ভেঙে চুরে ফেলতে। আদৃশ রাগের হাতে পাশের ফুলদানিটা উঠালো ভাঙার জন্য। কিছুক্ষণ ফুলদানিটা জায়গায় রেখে নিজের চুল খামচে ধরে সোফায় বসে পড়ল সে। বিড়বিড় করে বলতে লাগলো, কার জন্য ভাঙচুর করতে যাচ্ছিলাম আমি? উফ, কি হচ্ছে আমার সাথে? ওকে না দেখতে পেয়ে কেন এত রাগ হচ্ছে আমার? আর এই মেয়েটাও একটু রাগ দেখিয়েছি বলে পালিয়ে বেড়াচ্ছে আমার কাছ থেকে, ইগনোর করছে আমাকে। তাতে কি, দিন শেষে তো এখানেই ফিরতে হবে, তখন দেখো কি হাল করি। কথাটা বলে বাঁকা হাসলো আদৃশ। অন্যদিকে আনিকার রুমের বেডে গোল হয়ে বসে আছে আয়ানা। এখন রাত 8টা বাজে। বাড়িতে আসার পর আদৃশ আসার আগে রুম থেকে কাপড় আর 2টা বই নিয়ে আনিকার রুমে চলে এসেছে সে। আনিকা তখন ভার্সিটিতেই ছিল। আনিকার রুমে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিল সে, যাতে কেউ খেতে ডাকতে আসলেও আর না ডাকে। কিছুতেই আদৃশের সামনে যাওয়ার সাহস পাচ্ছে না আয়ানা। সেই সময়ের কথা মনে পড়লে এখনো বুক ধুকপুক করছে তার। আদৃশ যে রাগী এটা সে নিজেই বলেছিল আগে, কিন্তু আজ নিজের চোখে তার রাগ দেখে প্রচুর ভয় পেয়েছে আয়ানা। বিকেলে ঘুম থেকে ওঠার পর অনু এসে খাইয়ে দিয়ে গেছে তাকে। তারপর থেকে আনিকার সাথে পড়বে বলে বাহানা দিয়ে আনিকার সাথেই আছে সে। আনিকা বুঝতে পেরেছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, কিন্তু কিছু জিজ্ঞাসা করেনি আয়ানাকে এই ব্যাপারে। রাতে খাবারের ডাক পড়লো, নড়ল না আয়ানা। বাহানা দিল বিকেলে খাবার খাওয়ায় আর সন্ধ্যায় নাস্তা করার পেট ভরা তার, এখন আর কিচ্ছু খেতে পারবে না।
তাই কেউ আর জোর করলো না। আনিকা নিচে চলে গেল খেতে। আনিকা নিচে নেমে টেবিলে বসে পড়ল। টেবিলে সবাই উপস্থিত, শুধু আয়ানা বাদে। আদৃশের চোখ একজনকে অনবরত খুঁজে যাচ্ছে, কিন্তু সেই ব্যক্তিই দেখা নেই। আনিকা আদৃশের পাশে বসে তার কানের কাছে ফিসফিস করে বলল, কি ভাই, ও কাউকে খুঁজছো নাকি? আনিকার কথায় অপ্রস্তুত হলো আদৃশ। কোনো রকমে বলল,